আচ্ছা, সংক্রান্তি পড়ার কথা থাকে। না আমি যখন বলবো তখন আমি হুম। প্রথমেই আপনাদের সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, এবং আমার সাথে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আছেন তার পক্ষ থেকেও। খুব ভালো কাটুক আপনাদের জীবনযাত্রা, খুব মসৃণ হোক, এটাই প্রার্থনা। আজকেও আপনারা এসেছেন, আপনারা কাজে সবসময় লিপ্ত থাকেন এবং এই সংবাদের পরিবেশনা করার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো বারবারই বলেছি যে সংবিধানের চতুর্থ স্তম্ভ আপনারা অঘোষিত স্তম্ভ, কিন্তু নিজেদের জোরে এই স্তম্ভ আপনারা প্রতিষ্ঠা করেছেন, আপনাদের কুর্নিশ। সেই কারণেই আপনাদের আজকে আমাদের এখানে ডাকা, আবেদন জানানো, আসার যে কি ঘটনা ঘটছে বাংলার মাটিতে এই পুণ্য দিনে, আজকের পুণ্যের দিনে আমরা অবাক হয়ে দেখছি যে আর কি কি করবে আমাদের সংবিধানকে পদদলিত করতে, অগণতান্ত্রিকভাবে আর কি কি উপায় খুঁজে খুঁজে বার করবে বিরোধী দল, অর্থাৎ কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, আর তাদের অঙ্গুলি হেলনে যে নির্বাচন কমিশন তার নির্লজ্জভাবে নিরপেক্ষতাকে বজায় না রেখে যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় চলছে, এটা আর কতগুলো এই ধরনের উপায় তারা খুঁজে বার করবে? আমাদের গণতন্ত্র কি বলে? আমাদের সংবিধান কি বলে? আমাদের সংবিধান বলে ইনক্লুসিভ ডেমোক্রেসি, অর্থাৎ নিয়ে এসো, এটা উৎসব, এটা গণতন্ত্রের উৎসব, একটা ভোট মানে গণতন্ত্রের উৎসব। মানুষ আনন্দ সহকারে তার অধিকার প্রয়োগ করতে চায়, আর আমরা দেখছি বাংলার মাটিতে সেই উৎসবকে ছাড়খাড় করে দেবার একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গতকাল কি হয়েছে আপনারা জানেন। বাঁকুড়ার খাতড়ায়, রানীবাঁধ বিধানসভার অন্তর্গত খাতড়ায় একটি গাড়ি ধরা পড়েছে। গাড়িটি কি নিয়ে যাচ্ছিল? ৩-৪ হাজার ফর্ম। সেই ফর্ম হচ্ছে ৭ নম্বর ফর্ম, অর্থাৎ এই যে এখন কি যেন একটা চলছে স্থার নাকি, সেই প্রক্রিয়ায় একটা ৭ নম্বর ফর্ম, সেই ফর্ম কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নয়, মনে রাখতে হবে ফর্মগুলো ফিল আপ করা, এবং সেই ফিল আপ করা ফর্মে ভোটারের নাম দেওয়া রয়েছে। অর্থাৎ কেন ফর্ম 7? না, এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে ৫৪ লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে ১,৩৬,০০,০০০ বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা, কিন্তু ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছে ৩ থেকে ৪ হাজার ফর্ম, ফিল আপ করা ফর্ম, সেই ফর্ম ধরা পড়ে গেছে। ৫ জন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে ২ জন ধরা পড়েছেন, ৩ জন পালিয়ে গেছেন। তো আমরা এটা বলতে চাই যে এটা হচ্ছেটা কি এইখানে? এই ধরনের খেলা আর কতদিন এইভাবে আপনারা চালাবেন? ৩ জন পালিয়ে গেছে, তাদের নামে এফআইআর করা হয়েছে এবং ইনভেস্টিগেশন নিশ্চিতভাবে হবে।
এই যে ফর্মগুলো, তাতে দেখা যাচ্ছে তালডাংরার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে। অর্থাৎ এই বাঁকুড়া জেলা সার্বিকভাবে, সেখান থেকে নাম কাটতে হবে, নাম বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, নিয়মটা কি? 27শে অক্টোবর একটা নোটিফিকেশন দিয়েছে 2025-এ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন। কি নোটিফিকেশন? খসড়া তালিকা বেরোবার আগে অবধি 50টি করে ফর্ম বিএলওরা জমা দিতে পারবে। খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরে সেটা 10টা করে ফর্ম জমা দিতে পারবে। তাহলে এই এতগুলো ফর্ম, ফিল আপ করা ফর্ম, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা? কোথায় জমা দেওয়া হবে এগুলো? অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে। একটা বড় প্রক্রিয়া, এটা তো একা করা সম্ভব নয়। 5টা কর্মী একসাথে করছে না, তাদের মাথায় কেউ আছে। এই জায়গাটাতেই আমরা বলতে চাই যে এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা। এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা একেবারে নষ্ট করে দিয়েছে। আমরা বারবার গেছি, আমাদের মাননীয় সাংসদ এখানে সিইওর অফিসে গিয়েছেন, বারবার গিয়েছেন, প্রায় দিনই যাচ্ছেন আমাদের আমাদের কথা তুলে ধরতে, যাতে তার মাধ্যমে এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছয়। আমরাও গিয়েছি, মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। আমাদের মাননীয় সাংসদ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় কি? কিছু নয়, কিছু নয়। আর এটা শুধু কিন্তু বাঁকুড়ার ব্যাপার নয়। এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না, তমলুক, মালদার ইংরেজবাজার, হুগলির চুঁচুড়া ও চন্দননগর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসাঁকো। মানে অর্থাৎ একটা পরিকল্পিতভাবে নাম কাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা, গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা। মহিলারা ভোট যাতে না দেয়, মানে কেটে দাও ওদের, মহিলাদের কেটে দাও। আমরা তীব্র ধিক্কার জানাই। মহিলাদের ভোট কেটে দেবেন এমন হিম্মত কারুর হয়নি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওই প্রচেষ্টাটা করতে যাবেন না। আর এখন মাঝে মাঝেই কি ইসি হোয়াটসঅ্যাপে চলছে, নির্দেশ সব হোয়াটসঅ্যাপ, আজকে এটা কালকে ওটা পরশু ওটা, সব হোয়াটসঅ্যাপ চলছে। বাপস রে বাপস! নতুন প্রযুক্তির ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয়, তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। সেটাই আমরা বলতে চাই যে এই ধরনের ঘটনা যারা করছে এবং প্রত্যেক দিন আমাদের সংবিধানকে পদদলিত করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলছি এবং তুলবো। আমরা থেমে থাকবো না। কি চাইছে? যে অন্য রাজ্য থেকে লোক নিয়ে আসুক, অন্য রাজ্য থেকে ঝাড়খণ্ড, পার্শ্ববর্তী এলাকা বিহার, উড়িষ্যা, এরা আসুক, ভোটার ওখান থেকে আসুক। কিন্তু হবে না, ধরা পড়ে গেছে। অন্য জায়গায় যেখানে এই ধরনের কাজ করতে গেছে তারা বুঝতে পারেনি, কিন্তু বাংলার মাটিটা অন্য মাটি, এটা বুঝতে হবে। বাংলার মাটি তাই গর্জে ওঠার মাটি অন্যায়ের প্রতিবাদে, এবং সেই গর্জনই তো মাননীয় নেত্রী আমাদের, তিনিও করেছেন। তার আমাদের পূর্বসূরিদের গর্জন যেরম ছিল এবং সব সময় থেকেছে অন্যায়ের প্রতিবাদে। আমরা সেটাই বলতে চাই যে এটা হবে না। এর একটা নিরপেক্ষ তদন্ত এটা কিন্তু খুঁজে বার করতে হবে। কারণ এই ধরনের কাজ আমরা কিছুতেই হতে দেব না বাংলার মাটিতে। একটা বৈধ ভোটারকে অবৈধ করে দেবেন, এটা আমরা মানব না। বিএলএ 2-তে ঢুকতে দিচ্ছেন না, আর ওদিকে বসে আছে অন্যেরা, অন্যেরা নিয়ে বসে আছে। আপনাদের যারা আছে মাইক্রো অবজারভার, তাদের সব নিয়ে এসেছেন, কিছু বসংবদ আধিকারিকরা রয়েছেন, তারা মিলে বলে যাচ্ছে আমি নোটিশ, এই নথি পাইনি, আর নথি পাইনি বলে ব্যাস হয়ে গেল, নথি পাইনি হয়ে গেল। আর আচ্ছা, আইনটা কি? ন্যাচারাল জাস্টিস, প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেট করবে নির্বাচন কমিশন। তীব্র প্রতিবাদ করছি। একটা নোটিশই জানে না যে তাকে কি নিয়ে যেতে হবে, কেন তাকে নোটিশ দিয়েছে, আর তার যখন সে নথি নিয়ে যাচ্ছে তার রিসিট দিচ্ছে না। আমি একটা ডকুমেন্ট দেব, আমাকে রিসিট দেবে না? এটা কোন ধরনের কথা আমরা জিজ্ঞাসা করতে চাই। তাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা করছি। আপনাদের আরো আমরা কিছু ডকুমেন্টস কালকে দেখাবো। আমি তার আগে মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী।
চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং আপনাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। মূলত একটা কথা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে টিএন সেশনের সময়কার নির্বাচন কমিশন আর নেই। হ্যালো হ্যালো টিএন সেশনের নির্বাচন কমিশনের যে গরিমা ছিল সেই গরিমাকে নেই, ঠিক, হ্যালো, সেই গরিমাকে কিভাবে কালিমালিপ্ত করা যায় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটা স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকারেণ বাদ দেওয়া, এবং তার বিভিন্ন রকম পদ্ধতি ছিল। প্রথম ম্যাপিং, নো ম্যাপিং, যখন দেখা গেল যে তাতে সাকসেসফুল হওয়া গেল না, বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পার্সেন্টেজ সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম, তখন এলো একটা সেকেন্ড অপশন, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার প্রশ্ন, এটা অন্যান্য রাজ্যে কি হয়েছে? নির্বাচন কমিশন করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি? আপনারা কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে? তার মধ্যেও একটা বড় ধোঁয়াশা ছিল। প্রথমে বলা হচ্ছিল যে সবাইকে ডিএম অফিসে গিয়ে এটা রেকটিফাই করতে হবে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করেছিলেন তালিকা প্রকাশ করা হোক, এবং তিনি দিল্লিতে গিয়েও বারংবার বলেছিলেন এই তালিকা কেন প্রকাশিত হবে না। আজ অবধি কিন্তু এই তালিকা সাধারণ মানুষের কাছে প্রকাশিত নয়। এখন বলা হচ্ছে ওটা বিএলওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবার বিএলওরা তলার লেভেলে ওটা রেকটিফাই করে নেবেন। যেটা চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন, আমি আমার পেপার জমা দিলাম, আমার কোনো রিসিভ কপি নেই, অর্থাৎ আমি ভবিষ্যতে ওরা যদি আমার নাম অন্যায়ভাবে কেটে দেয় আমার প্রমাণ করার কোনো সুযোগ নেই যে আমি এগুলো জমা দিয়েছিলাম। বুঝতে পারছেন ওরা কোন জায়গাটায় নেমেছে? নির্বাচন কমিশনের নিয়ম, একজন তার বিএলওকে 10টা ফর্ম 7 জমা দিতে পারে, তাহলে এই 3-4 হাজার ফর্ম 7 এলো কোথা থেকে? যেটা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করা কোথা থেকে এলো? এই নামগুলো কোন অফিসে বসে ফিল আপ হলো? অ্যাকচুয়ালি এরা গ্রাউন্ড লেভেলটাও জানে না। ফর্ম 7 ওরকম ভাবে জমা দিয়ে কেটে দেওয়া যায় না। ফর্ম 7 এর মূল নিয়মটা হচ্ছে আপনি যার নামে অবজেকশন দিচ্ছেন আপনাকেই প্রমাণ করতে হবে যে বৈধ ভোটার নয়। যার নামে অবজেকশন দিচ্ছেন এটা তার প্রমাণ করার বিষয় নয়, প্রমাণ করার বিষয় যে জমা দেবেন তার, এবং সেক্ষেত্রে পার্টিকুলারলি সেই ব্যক্তিকে যেতে হয়। এখানে ওরা থোক ধরে, শুধু আমি কাল শুনছিলাম ব্যারাকপুরে ভাটপাড়ার বিধায়ক, ওখানকার কে একজন বিজেপির নেতা, তারা দল বেঁধে গেছেন ফর্ম 7 জমা দিতে। আইন কানুনও জানেন, আসলে তা নয়। হিটলারি কায়দায় ক্ষমতা দখল করতে করতে এরা ভাবছে যা ইচ্ছা তাই করা যায়, কোনো নিয়ম কানুনের ধার ধারছে না। মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করছে। ওরা ভাবছে যে কিভাবে বৈধ ভোটারদের নামটা বাদ দিয়ে দেওয়া যায়। এই যে অনবরত পরিকল্পনা, ওই যেহেতু বিজেপির নেতারা বলেছে 1.5 কোটি নাম বাদ দিতে হবে, ওইটাকে টার্গেট করে এগোচ্ছে যে আমাকে 1.5 কোটি নাম বাদ দিতে হবে। আর আমরাও বলছি আমরাও কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। তার জন্য যে লড়াই সংগ্রাম দরকার, যেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন, যে পথ ধরে আমাদের নেতা
সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ডেপুটেশন দিয়েছেন। দলের নির্দেশে আমরা বারবার কলকাতায় যাচ্ছি আমাদের দাবি জানাতে। আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। ওরা যদি ভাবে যে বাংলাটা দিল্লি, ওরা যদি ভাবে বাংলাটা হরিয়ানা, ওরা যদি ভাবে বাংলাটা বিহার, তাহলে বলবো অমিত শাহরা মূর্খের রাজত্বে বাস করছে। এটা বাংলা। এখানে একটা মমতা ব্যানার্জি আছে, এখানে একটা অভিষেক ব্যানার্জি আছে। অত সহজে কিছু করা যাবে না। এবং একটা দিক দিয়ে বাংলার মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এরা যেন তেন প্রকারেণ বাংলা দখল করতে চায়। আর যখন বাংলা কেউ দখল করতে চায় তখন সবচেয়ে যারা প্রতিবাদ করে তারা বাংলায় বসবাসকারী মানুষ। ইংরেজ আমলেও বাঙালিরাই সবচেয়ে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল বানিয়াদের বিরুদ্ধে। আর আজকে দেশের বানিয়াদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদটা বানিয়ারা টের পাবে, সেটা বাংলার মুখ থেকেই হচ্ছে। আজকে মমতা ব্যানার্জি যে পথটা দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথটা দেখালেন, এটা আগামী দিনে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হবে। এবং দেখবেন এর মাধ্যমেই এই স্বৈরতান্ত্রিক ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার তার পতন এর মাধ্যমেই শুরু হবে বাংলার নির্বাচনের পর। আপনারা মিলিয়ে নেবেন। এবার আমরা আপনাদের কয়েকটি কাগজ দেখাচ্ছি, অর্থাৎ কালকের এই যে দেখুন, গাড়ির পেছনে কি যাচ্ছে দেখা গেল। আরো আছে এই যে গাড়ির পেছনে দেখুন ফর্ম, এটাকে আরো স্পষ্ট করে দেখাবো। গাড়ির নম্বর এবং ফর্মটা ফিল আপ করা ফর্ম, সেটাও দেখতে পাবেন। গাড়ির নম্বর এই যে, আচ্ছা ফর্মগুলো আমরা বলেছি যে ফিল আপ করা ফর্ম। এই যে উল্টো হয়েছে না, এই যে ফিল আপ করা ফর্ম। এই ভোটারের নাম কোত্থেকে পেলো? আমরা তো কবে থেকে চাইছি যে দিন লিস্টটা দিন 1,36,00,000, কই লিস্ট তো পাইনি আমরা। তাই এরা কোথা থেকে কাকে কাটছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর বাকিগুলো কি ইলজিক্যাল? কিছু যদি জিজ্ঞাসা করেন বলতে পারেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে নিশ্চয় করবো। আজ তো কলকাতা হাইকোর্টে একটি মামলা শুনানি রয়েছে, আইপেন বনাম এডিজি। গতকাল একটা বিশৃঙ্খলা হয়েছিল, আগের দিন একটা বিশৃঙ্খলা হয়েছিল কোর্টে। প্রথমত আজকে আইনজীবী ছাড়া মামলা পার্টিকুলার আইনজীবী ছাড়া কেউ ঢুকবেন না। আর আজকে হিয়ারিং না, আমরা কোনো কিছু মন্তব্য করছি না। নিশ্চিতভাবে আমাদের আইনের ওপর ভরসা আছে, আদালতের ওপর ভরসা আছে, হাইকোর্টের ওপর ভরসা আছে। আমরা কিছু কোনো মন্তব্য এই নিয়ে করছি না। আর খালি আইনজীবীরা থাকবেন তা না, পিটিশনার রেসপন্ডেন্ট যারা আছেন তারাও থাকতে পারেন। আচ্ছা, উনি যেখানে গিয়ে এটা বলছেন না, হ্যাঁ, আচ্ছা তোলাবাজির কথা বলছেন। ভারতবর্ষের সবাই জানে যে তোলাবাজ কারা, সুতরাং ওনার মুখে এটা বানায় না। উনি একটা বাচ্চাকে দেখলাম একটা ডুগডুগি দিয়েছেন না কি একটা দিয়েছেন, উনি ওই রকমই একটা ব্যাপার ওনার মধ্যে এখনো ওই বাৎসল্য ব্যাপারটা রয়েছে। তা না হলে বলতেন না সিঙ্গুরের মাটিতে গিয়ে যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। অ্যাকুইজিশন, অধিগ্রহণ, ফার্মারের জমি, কৃষি জমি
অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। সুতরাং এসব বলে লাভ নেই। আর সেই স্বীকৃতি দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইল্লিগাল ছিল। বাম আমলের এই অ্যাকুইজিশন ইল্লিগাল ছিল। এই ইতিহাসটা কি জানেন না? যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হননি। প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, আজকে সুকান্ত মজুমদার বলছেন এবার শিল্প হবে। আচ্ছা, এই এই শিল্প, টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে পরে, কি যেন একটা হবে গাড়ির কারখানা, সেখানে হলো না কেন? সেখানে কোথায় গেছিল? তাহলে হলো না কেন? হলো না কেন জিজ্ঞাসা করতে হবে তো সুকান্ত বাবুকে। আর প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে। এখানে শিল্প হচ্ছে, এবং এখানে শিল্পপতিরা যারা এখানে লগ্নি করছেন তাদের অপমান করা হচ্ছে সুকান্ত বাবুদের পক্ষ থেকে। এটা মনে হয় উচিত নয়, কারণ উনি বাংলা থেকে গেছেন, উনি বাংলা থেকে নির্বাচিত হয়ে গেছেন। ওনার বাংলাকে অপমান করাটা ওনার সাজে না। এ ছেড়ে দিন না, এ কথা যত কম বলেন ততই ভালো। কোথায় কি হবে, তারপরে কি হবে সেটা নিয়ে কোনো লাভ নেই, ওটা হবেও না, কোনোদিনই হবে না। উনি কি সুখনিদ্রায় আছেন আর কি, স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। উনি দেখেননি, উনি কি গেছেন? শৃঙ্খলায় গঙ্গাসাগর মেলা প্রতি বছর হয়, এবছরেও হচ্ছে। উনি কি জানেন যে এখানে এই যে যেটা করছে পুণ্যার্থীদের যাওয়ার জন্য, যাতে আরো সুগম ভাবে রাস্তাটা তৈরি হয়, একটা ব্রিজ হচ্ছে মুড়িগঙ্গা ব্রিজ, উনি জানেন? কুম্ভ মেলায় এত যে টাকা পয়সা দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে গঙ্গাসাগর মেলার জন্য, সুকান্ত বাবু কি কোনোদিন গিয়ে বলেছেন যে পুণ্যার্থীদের জন্য এখানেও দিতে হবে? খালি তো বাংলার মানুষ যান তা না, অন্য প্রদেশের মানুষ আসেন, তারা এসে যাচ্ছেন ওখানে। কোথায় তার মুখে তো এই ধরনের কথা শুনি না। তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার জন্য বলার তো তার কথা, কিন্তু তিনি বলেন না যে এখানে গঙ্গাসাগর মেলার জন্য কোনো পয়সা দিতে হবে কেন্দ্রকে। আর তাছাড়া দেখছিলাম যে যেটা আমরা দেখি যে কপিল মুনির আশ্রমে যে টাকা মানুষের দেন তার পুণ্য অর্জন করতে প্রণামী, সেই প্রণামীর টাকাও কিন্তু এখান থেকে নিয়ে চলে যায়। সমস্ত টাকাটাই বাংলার সরকার খরচ করে, মাথায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, সুকান্ত বাবুকে জিজ্ঞেস করবেন কুম্ভ মেলায় এত লোক মারা গেল কেন। হ্যাঁ, এত সেটা সুবন্দোবস্ত, এত ব্যবস্থা সুন্দর, এত ভালো ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করেছিল, তাহলে কুম্ভ মেলায় এত লোক মারা গেল কেন? আর এখানে এত অব্যবস্থা, এখানে কারোর কোনো অসুবিধা হয় না কেন? একটা বলছি যে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে শুভেন্দু অধিকারীর মাধ্যমে টাকা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। শুভেন্দু উনি বলছেন যে আমি আইনি নোটিশ দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে, নোটিশের জবাব দেননি, ওনাকে কোর্টে নিয়ে যাও। উনি অনেক কিছু করবেন, দেখা যাক কি 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 করেন। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন, আদালত কিন্তু তা নয়। আমরা আদালতের ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি। ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি। বিচারপতি, মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি, ভারতবর্ষের সংবিধানকে মানি, মান্যতা দিই। এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে, বাংলার সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা। What is your take on Prime Minister's visit in Shingur and the BJP claiming that if BJP comes to power, then Chacha will be back? I don't know when they will come to power. So this is something they are dreaming, which will never come true. Honorable Prime Minister might go anywhere because we never create any disturbance in anyone's meeting. Rather, you will remember that whenever we go elsewhere, disturbances are created. Now, Honorable Prime Minister might come, but what they are saying about Singur, where were they in 2006? We are questioning, where were they when Taposi Malik was burnt, a child? Where were they? It was our Honorable Chief Minister, being the leader of the opposition leader at that time. She had gone there. She had actually protested against the illegal acquisition, which has been
stated by the Honorable Supreme Court in its judgment that the acquisition was wrong by the left front government. So, what they are saying, I do not know. They do not know history because they were not in touch with anything. They do not know what Bengal is and what the people of Bengal are. চাঁচলের সভায় শুভেন্দু অধিকারী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, তিনি অভিযোগ দায়ের করেছেন। 7 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীকে হাজিরা করা হয়েছে। যেটা বলা হয়েছে সেটা বলবে, যেটা যে সেটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন যেটা করছে সেটা করবে। फरवरी का मंथ में फाइनल लिस्ट निकलना है, लेकिन अभी भी देखा जा रहा है 74 लाख लोग जो है उनको बुलाना बाकी है हियरिंग के लिए। वही तो हम लोग बोल रहे हैं कि ये फॉर्म मिलता है एक गाड़ी में, फॉर्म से यही तो एक फार्स है। वो माइंडसेट कर लिया है कि हमको बोला है, हमारे मास्टर जो है वो बोले हैं कि हमको इतना सारे लोगों का नाम डिलीट करना है, तो हम किस तरह से करेंगे। तो ये जो अभी हियरिंग बाकी है और 14 फरवरी के अंदर उसको फाइनल लिस्ट निकलना है 14 फरवरी के अंदर, तो किस तरह होगा। क्या हियरिंग है, हियरिंग प्रिंसिपल्स ऑफ नेचुरल जस्टिस को वायलेट करके किया जा रहा है। भारतवर्ष के एक संविधान है और संविधान के अनुमोदन लेके ये जो प्रिंसिपल्स ऑफ नेचुरल जस्टिस है, यानी हमको अगर नोटिस देगा तो हमको जानना है कि क्या किस बारे में नोटिस, हम जाएंगे तो उसका भी एक समथिंग हैज टू बी देयर, कुछ तो रहना है कि हम वहां पर गए और हम वहां पर डॉक्यूमेंट्स दिए हैं, तो वो डॉक्यूमेंट्स का भी एक रिसीट चाहिए, कुछ नहीं दे रहा है। नोटिस ही को नहीं मालूम है कि किस लिए उसको बुलाया जा रहा है। वो 11 जो डॉक्यूमेंट, उसके अलावा 12 डॉक्यूमेंट सुप्रीम कोर्ट बोल दिए थे कि 12 डॉक्यूमेंट आधार कार्ड होगा। आप जरा बोलिए तो, जो बोल रहे हैं लॉजिकल डिस्क्रिपेंसी और ये बोल के कि ये आधार कार्ड के साथ और एक डॉक्यूमेंट वो 11 डॉक्यूमेंट्स के अंदर में ले जाने होगा। व्हाट इज दिस, व्हाट इज दिस, ये क्या है। अगर उसका 11 रहता तो वो 12 क्यों ले जाता। 12 डॉक्यूमेंट तो बोल दिए हैं सुप्रीम कोर्ट। तो यही हम लोग बोल रहे हैं कि ये एक फार्स है, हियरिंग एक फार्स है और महिलाओं के वोट कटने के लिए वो जुटे हैं। ये हो नहीं पाएगा, कर नहीं पाएंगे। महिलाएं बंगाल के इतना आसानी से ये करने नहीं देगा। ये जो 7,000 फॉर्म मिला है गाड़ी में, ये तो सिर्फ इंडिविजुअल घटना है, लेकिन और कहीं पे भी ऐसा हाँ, हो सकता है। नहीं, वो आप देखिए, हमारे पार्टी के ओर से हम लोग को जिस तरह का निर्देश हमको दिया जाएगा हम लोग करेंगे, आप देख लीजिए। लेकिन हम लोग ये बोल रहे हैं कि एक भी लीगल जो वोटर है उसको हम इलीगल नहीं करने देंगे। নির্বাচন কমিশনারের তো এই ঘটনা শোনার পরেই এটা নিয়ে কোনো নোটিশ জারি করা উচিত ছিল, করেছে কি? প্রায় 24 ঘন্টা কাটতে চলল। सुओमोटो, वो जो बोल रहे हैं कि सुओमोटो करना उसको उचित था, लेकिन उनका उचित था, लेकिन वो कर नहीं पाए, करे नहीं, क्योंकि बीजेपी नहीं कहा कि मत करो, ये नहीं बोलने से तो वो कर नहीं पाएंगे। check the registration of the car, who is the owner of the car? Did you check the registration of the car? Because you have showed the name, number of plates. I did not understand you. under whose name the car is registered. He's asking The registration of the car. পুলিশ বলতে বলো। That police will see, that's investigated, because 2 have already been arrested and the rest of 3 FIR has been lodged and that will be investigated. বলি একটা কমিশন সূত্রে মানে রিপোর্টারদের কাছে অনেক সময় সূত্রে ইয়ে থাকে, তো সেটা হচ্ছে যে কমিশনের একটা টার্গেট হচ্ছে প্রায় 1,40,00,000 হিয়ারিং এ টাকার একটা কাজের করতে হবে। এখনো পর্যন্ত দেখা গেছে 9 লক্ষ লোককে তারা হিয়ারিং এ ডেকেছে, বাকি হাতে আছে 24 দিন 25 দিন। এটা নিয়ে কি একটা কোনো এটা কি আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন? তালিকাটা এটা আমার কাছে মানে স্পষ্ট নয়। হ্যাঁ, লজিক্যাল, আমরা এটা অলরেডি উত্তর দিয়েছি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টটা আমাদের নেতা চেয়েছিলাম। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলার পরেও, বারংবার আমরা দাবি জানানোর পরেও এটা পাবলিকলি পাবলিশড হয়নি। এবং মুখ্য নির্বাচন কমিশনের কাছেও মাননীয় সাংসদ বলেছিলেন যেদিনকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন যে আমাদের ওই লিস্টটা দিন, ওই লিস্টটা তো আমরা পাইনি। লজিক্যাল ইললজিক্যাল কোনটা, আপনার গোটা ব্যাপারটাই তো ইললজিক্যাল। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির মানেটা কি, মানে কাটবেন, ওটা হবে না। আচ্ছা, এই আরেকটা একটা প্রশ্ন এসেছে
আনম্যাপড ভোটারদের শুনানি পর্বে এখনো পর্যন্ত 11,472 জনের নাম চূড়ান্ত তালিকায় বাদ পড়ার সম্ভাবনা। এর মধ্যে নদিয়া জেলা শীর্ষে, সেখানে প্রায় 9,000 এরকম আনম্যাপড ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা। এইসব করতে গিয়ে কিছু লাভ হবে না, ওরম খুঁজে খুঁজে কোথায় কে ও বাদ দেবেন দেখলেন তো। আরে ওইখানে সেদিন কি হলো, নদিয়া জেলায় নাপতে গিয়েও নাপতে পারলেন না মাননীয় প্রধানমন্ত্রী। এসব করতে যাবেন না, এসব করলে অসুবিধা আছে। টেকনিক্যালি বিষয়টা কি টেকনিক্যালি 11,000-এর মধ্যে 9,000 ওখান থেকেই বাদ যাবে, মানে কোথা থেকে সূত্র আমি জানি না, তবে একটাও আমরা বলছি, বৈধ ভোটারকে অবৈধ হতে আমরা দিচ্ছি না, কোথাও কিছু হবে করতে দেব না আমরা। না না, আমরা যদি বুঝি যে এগুলো বৈধ, তাহলে তার জন্য তো আদালত আমাদের কাছে খোলা আছে। আমরা তো বলেছি আমরা লড়াইটা আদালতেও লড়বো। এটা তো অলরেডি আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রেস করে বলেছে যে একটা মানুষ সে যদি বৈধ হয়, তাকে যদি বাদ দেওয়া হয়, তার জন্য আমরা আদালতে যাব। কৃষকদের কাছে বার্তা দিতে 200 কৃষক প্রধানমন্ত্রী একবারে মঞ্চের সামনে বসাচ্ছেন। ওসব সিপিএম এর আমলে যারা ছিল, যারা জমি দিয়ে টাকা পেয়েছে, তারা বসবে। আপনি খোঁজ নিয়ে দেখুন, 10টার বেশি বাড়ি যেতে পারেনি, কারণ ওরা বেশি হাঁটতে পারে না, ঠান্ডা ঘরে থাকে তো, মানুষের সাথে যোগাযোগ কম। ছবি তুলে ওটা পাঠিয়ে দিয়েছে, বাড়ি বাড়ি যাচ্ছে না, 8-10টা বাড়ি গেছে। বলছি যে আজকে মকর সংক্রান্তি, পূর্ণ স্নান চালিয়ে বলছি যেটা, যে এই যে পূর্ণ স্নান নিয়েও কিন্তু একটা রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে। আজকে কেতুলির মেলায় সুকান্ত বাবু, দিলীপ বাবু, অনুব্রত মন্ডল গেছেন, আরো এক জায়গায় স্নানের জন্য, এবং অনেকে মন্ত্রীরা গেছেন গঙ্গাসাগরে। এই যে স্নান নিয়ে, না না, এটা কোনো ব্যাপার নয়, পুণ্য পুণ্য অর্জন করতে গেছে। পুণ্য অর্জন করতে গেছে। এবারে যার কাছে চাইছেন, ঈশ্বরের কাছে, তিনি দেখে নিচ্ছেন, তিনি জানেন কাদের পুণ্যর জন্য যে প্রার্থনা, কাদের তিনি মঞ্জুর করবেন তিনি জানেন, ওপরওয়ালার ওপর ভরসা আছে আমাদের। সব সব হবে না, অন্যায় যারা করে তারা কখনো পার পেয়ে যায় না, আর অন্যায় আমরা সই না। সেই জন্য আমাদের ওপরে ওপরওয়ালার আস্থা এবং আশীর্বাদ আছে। কি কোনটা? না, অ্যাকচুয়ালি ভগবান জানে। হ্যাঁ, ওইটাই। রাবণও পুজো করেছে, রামও পুজো করেছে। রামের পুজো গ্রহণ করেছে, রাবণ বধ হয়েছে, তাই হবে। আমি তো কিছু বলিনি, আমি বলেছি পুজো রামও করেছিল, রাবণও করেছিল। রামের পুজো দেবী দুর্গা গ্রহণ করেছিলেন, আর রাবণ বধ হয়েছিল। অতএব আমার এর বাইরে কিছু বলার নেই। কে রাম কে রাবণ মানুষ জানে। সেটা বাংলার মানুষ জানে।